মাধ্যমিকের রাইটিং স্কিল 2027-এ আবারও বলে রিপোর্ট রাইটিং আসবে। আর শুধুমাত্র যে মাধ্যমিকে নয়, এটা হচ্ছে যে কোনো ক্লাসের, এমনকি যারা পরবর্তীতে চাকরি করতে যাও তার পরীক্ষায় যে ডেসক্রিপটিভ ইংরেজি আসে সেখানেও এই রিপোর্ট রাইটিংটা দেয়। আমরা রিপোর্ট রাইটিং মন দিয়ে শিখবো, আর একটা ফরম্যাট শিখবো যাতে অনায়াসে আরো অনেক কিছু লেখা যায়। তা আজকে আমি তোমাদেরকে দেখো ফ্লড মানে আমরা জানি যে বন্যা হয়ে যায়, সেই বন্যা হয়ে গেলে সেই বন্যার সম্পর্কে যে রিপোর্ট রাইটিংটা হয় সেটা আজকে লিখব। এছাড়াও আমি তোমাদেরকে বলেছি যে রিপোর্ট রাইটিং এর পার্ট ক্লাস অলরেডি চলছে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা অলরেডি ক্লাসটা করানো হয়ে গেছে, তারা ওটাও দেখে নিও। আর আজকে ফ্লড সব থেকে সহজ নিয়মে আমরা একটা এলাকায় বন্যা হয়ে গেছে, তারপরে আমরা কি করে তার উপরে সেই ঘটনাগুলোকে সুন্দরভাবে উপস্থাপনা করব কয়েকটা বাক্যের মাধ্যমে। এবং এমন কিছু বাক্য আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি যে কোনো ফ্লড অল ওভার মানে ইন্ডিয়ায় বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখানে হোক না কেন, যে কোনো ফ্লড এই টাইপের উপর লিখলেই আমরা কিন্তু ফুল নম্বর পেতে পারি। প্রথমত আমাদের জানতে হবে রিপোর্টে কি থাকে। রিপোর্টে আমরা জানি প্রত্যেকেই বিগত দিন থেকে শিখেই আসছি, যেটা হচ্ছে একটা টাইটেল থাকবে, একটা প্লেস থাকবে, আর একটা কি কারণে এই ঘটনাটা ঘটেছিল তার একটা কিছু সংক্ষিপ্ত বিবরণ থাকবে। তা আমরা তাহলে শুরু করি। দেখো, আমি শুরু করবো একটা টাইটেল দিয়ে, কি ডিভাস্টেটিং ফ্লড, একটা মর্মান্তিক বন্যা। ইন বলে এটা হবে আমার প্লেস, মানে এখানে কি হবে বলতো, জায়গার নাম, মানে বন্যাটা যেখানে হয়েছে, মানে যে এলাকায় বন্যাটা হয়েছে সেই এলাকার একটা ডিস্ট্রিক্ট বা একটা বড় মফস্বল এলাকার নাম কিন্তু ওখানে লিখতে হবে। আমি সাপোজ ধরো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি দিকে হয় সেটা হচ্ছে মেদিনীপুর, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ ডিভাস্টেটিং ফ্লড ইন মিদনাপুর। বোঝা গেল? মানে কি আমার যে জায়গাটা, তাহলে এই জায়গাটায় আমি কি লিখবো বলতো, যে জায়গাটায় আমার বন্যাটা হচ্ছে, অর্থাৎ তার সব থেকে বড় লোকেটেড এরিয়াটা। ধরো নদিয়ায় হচ্ছে, তাহলে নদিয়া লিখবো। নদিয়া পুরো নদিয়ায় তো বন্যাটা হয় না, নদিয়ার কিছু স্পেসিফিক এরিয়ায় বন্যাটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই জায়গাটায় লিখবো কি নদী। আবার কেউ যদি মনে করো যে স্যার তাহলে আমরা কি স্পেসিফিক জায়গাটা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো, অসুবিধা নেই। তার জন্য এইটা জায়গাটা কি হচ্ছে, আমার একটা মফস্বল বা একটা এরিয়াকে আমি বোঝাচ্ছি যে এই এরিয়ায় বন্যাটা হয়েছে। তারপরে কি বাই এ স্টাফ রিপোর্টার, কি লিখবো আমরা, বাই এ স্টাফ রিপোর্ট, এটা মাস্ট। এটা কিন্তু আমি প্রত্যেকটা রিপোর্ট লেখার সময় বলি বাই এ স্টাফ রিপোর্টারটা কিন্তু লিখতে হবে। এবার আমরা রিপোর্ট লেখার সময় তোমাদেরকে আলোচনা করেছিলাম, যখন বাকি রিপোর্ট গুলো শেখাচ্ছিলাম, আমি বলেছিলাম শুরুতে একটা জায়গার নাম থাকবে আর একটা কি থাকবে, ডেট থাকবে। তাহলে আমরা এই জায়গাটায় কি দেবো, প্রথমত কি দেবো বলতো, এখানে একটা প্লেস দেব, তাই তো। একটা প্লেস, যে কোনো একটা প্লেসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ হতে পারে, মাঝদিয়া হতে পারে, বা কৃষ্ণনগর হতে পারে, যে কোনো একটা প্লেস। তারপরে আমরা এখানে কি দেবো, একটা কমা দেবো, এবং তারপরে আমরা একটা ডেট দেব, অর্থাৎ এটা যে তারিখে আমরা রিপোর্টটা লিখছি সেই তারিখে দেব। ধরো আমরা সাপোজ এখানে দিলাম হচ্ছে 28 মে, ব্যাস, তারপরে কোলন। বুঝতে পারলে? তার মানে এই জায়গাটায় প্লেস দেবে, এখানে ডেটটা দেবে, তো এই জায়গাটায় কোলন দিয়ে তারপর থেকে লিখবে। কিরকম আমি লিখছি তোমরা দেখো, সেম লিখবে। আর ডিভাস্টেটিং ফ্লড, একটা মর্মান্তিক বন্যা, হ্যাজ সোয়ালোড, পুরো ভাসিয়ে দিয়ে গেছে, মানে কি পুরো গ্রাস করে নিয়েছে, এ ভাস্ট এরিয়া অফ, একটা বিপুল পরিমাণের জায়গা, অফ একটা জায়গার নাম, কি আমি লিখতে পারি কি মাঝদিয়া। ধরো এখানে লিখলাম, বুঝতে পারলে যে একটা মাঝদিয়ার বিপুল এলাকা একটা এই ডিভাস্টেটিং ফ্লডে সেই জায়গাটা কি করে দিয়েছে, আমাদের ভাসিয়ে দিয়েছে। এবার এই প্রশ্নে তোমার কিন্তু এইগুলো দেওয়া থাকবে। আবারও বলি, এই যে প্লেস প্রশ্নে দেওয়া থাকবে, মানে যখনই তোমাদের এই পরীক্ষায় যদি এই ডিভাস্টেটিং ফ্লডের উপরে রাইটিং আসে, রিপোর্টে দেওয়া থাকবে যে কোন জায়গায় বন্যাটা হয়েছে। নেক্সট, ইন দ্য ইভিনিং, ওই দিন সন্ধ্যাবেলায়, অন তারিখ, এখানে তারিখ। আচ্ছা, এখানে যদি কেউ মনে করো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, তাও হবে।
কিন্তু এই প্রত্যেকটা রিপোর্টে ইয়েস্টারডে দিয়ে শেখাচ্ছি, তাই আমি মনে হলো এখানে একটা ডেট বসাবো। কোন ডেট? এখানে 27 মে হবে। কেন 27 মে হবে? কারণ রিপোর্টটা লেখা হয় একদিন পর, মানে ঘটনাটা ঘটে যায় তারপরে রিপোর্ট হয়। আর নোটিশ রাইটিং শেখানোর সময় বলেছিলাম যে ঘটনাটা ঘটবে তার আগের রিপোর্ট নোটিশ রাইটিং হয়, আর রিপোর্টটা হচ্ছে ঘটনাটার পর লেখা হয়। তার জন্য এখানে হবে কি 27 মে। তাহলে বুঝতে পারলাম 28 মে, আর এখানে বন্যাটা হয়েছে কবে? 27 মে। ডিউ টু, আচ্ছা প্রত্যেকটা সেন্টেন্সকে গুরুত্ব দিয়ে পড়বে। বন্যাটা, প্রথমে লাইনটা দেখো কত সুন্দর করছি। বন্যাটা পুরো ভাসিয়ে দিল, মানে জলরাশিটা, মর্মান্তিক বন্যাটা ভাসিয়ে দিল মাঝদিয়ার একটা বিপুল এরিয়া। ইভিনিং, গতকাল মানে সন্ধ্যাবেলায় 27 মে। কি কারণে? কারণটাও লিখতে হবে, বন্যাটা কেন হলো। ডিউ টু, কারণে, হেভি রেইনফল মানে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এই অধিক বৃষ্টিপাতের ফলে এখানে বন্যাটা হয়েছে। কিভাবে? অ্যান্ড ওভারফ্লোয়িং অফ রিভার, এবং নদীটা ওভারফ্লোয়িং হয়ে গেছে। এই হয়ে গেল আমার কারণ। তাহলে দেখো, রিপোর্ট লেখার সময় প্রথমে কতগুলো জিনিস কিন্তু আমাদের দেখা হয়। প্রথম দেখা হয় কি, কোথায় ঘটনাটা ঘটেছে, কবে ঘটেছে, কি কারণে ঘটেছে, সেটা আমরা প্রথম লাইনের মধ্যেই আমি কিন্তু সেরে দিলাম। নেক্সট, দা ওয়ার্স্ট এফেক্টেড এরিয়া ওয়্যার। মাঝদিয়া একটা বিরাট বড় জায়গা, লোকেশনটা অনেক বড়। সেই বড় এরিয়ার মধ্যে কোন কোন জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আমরা এই জায়গাটায় সেই জায়গার নাম লিখব। সেই জায়গাগুলোর নাম কি লিখবো? সেই জায়গাগুলোর বল নাম। সেই জায়গাগুলোর নাম মানে কি? ধরো আদিত্যপুর, তারপরে তোমার হচ্ছে লক্ষ্মীডাঙ্গা, কৃষ্ণগঞ্জ, মাঝদিয়ার মধ্যে যে এরিয়াগুলো আমাদের রয়েছে সেই এরিয়াগুলোর নাম আমার এখানে হবে। ধরো কথার কথা, নদিয়া দিচ্ছি, আমার ধরো এখানে নদিয়া আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কৃষ্ণনগর, তাহেরপুর, নবদ্বীপ, বাদকুল্লা, মানে যে যে এলাকাগুলো আমার বন্যায় ভেসে গেছে সেই এরিয়াগুলো আমি এখানে লিখবো। থাউজেন্ডস অফ পিপল মানে কি? হাজার হাজার লোক। বন্যা হলে কি হয়? মানুষই তো বেশি ক্ষতিগ্রস্ত হয়, তার সঙ্গে তার সমস্ত কিছু গৃহপালিত পশুরাও ক্ষতিগ্রস্ত হয়। তাই কি বলছে দেখো, থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, রেন্ডার্ড হোমলেস, তারা কি হয়ে গেছিল? ঘর ছাড়া হয়ে গেছিল। বন্যা আসলে সবারই ঘর ছাড়া হয়ে যায়। ক্রপস ওয়্যার টোটালি ড্যামেজড, এবং যত শস্য ছিল, যত মাঠে ফসল ছিল, সেই মাঠে ফসলগুলো সব কি হয়ে গেছিল? ড্যামেজ, নষ্ট হয়ে গেছিল। তারপর কি দেখো, হাউজেস, সমস্ত বাড়িঘর, মানে যেগুলো মাটির বাড়ি হোক, পাকা বাড়ি হোক, হার্ড অফ ক্যাটেল মানে গবাদি পশুরা, এভরিথিং সমস্ত কিছু, হ্যাভ বিন ওয়াশড মানে কি? সমস্ত কিছু যেন মনে হচ্ছিল ধুয়ে মুছে চলে গেছে। মানে যখন বন্যার জল আসে, সামনে কিন্তু কাউকে দেখে না যে এটা ভালো জায়গা, এটা স্কুল বা এটা হচ্ছে মন্দির, ওসব কিছু কিন্তু সে দেখে না। সে কিন্তু সামনে যা পায় সবাইকে কিন্তু সমানে ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই কি বলছে? হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, সমস্ত কিছু যেন মনে হচ্ছিল ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আচ্ছা, এই যে পর্যন্ত আমি লিখলাম, এটা প্রত্যেকটা বন্যার প্রাথমিক কারণ এবং তার ফলাফল। যদি কোনো এলাকায় বন্যা হয়, তাহলে বন্যা হওয়ার একটাই কারণ হচ্ছে সেখানে বৃষ্টি। বৃষ্টি ছাড়া তো বন্যা হয় না। সেটা বৃষ্টির কারণেই, বৃষ্টির জলের চাপ যখন বাড়বে তখনই নদী, আমি এখানে যেমন নদী ছাপিয়ে গেছে, তুমি লিখতেই পারো বাঁধ ভেঙে গেছে, মানে এক একজন এক এক রকম ভাবে লিখতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে লাইনগুলো আমি লেখাচ্ছি, এই লাইনগুলো প্রত্যেকটাই লেখা যায় কি যায় না? লেখা যায়। তারপরে দেখি, পিপল হ্যাভ টেকেন শেল্টার অন দ্য টপ অফ হাউস, এবং আমি দেখেছি লোকজনরা মানে যত জনগণ ছিল বা যে এলাকায় এফেক্টেড হয়েছে বন্যাটা, সেখানকার মানুষজন শেল্টার নিয়েছে, আশ্রয় নিয়েছে। কোনটা? অন দ্য টপ অফ হাউসেস, বড় বড় বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। গভর্নমেন্ট বিল্ডিং, সরকারি যত বিল্ডিং আছে তার উপরে সে আশ্রয় নিয়েছে।
স্কুল ইটিসি মানে কি স্কুল, সরকারি অফিস আদালত, তারপরে তাদের বড় বড় এলাকায় যত বাড়ি আছে তার ছাদের উপরে তারা আপাতত আশ্রয় নিয়েছে। দে অল আর ফেসিং, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বন্যার টাইমে সব থেকে বেশি সমস্যা হয় কি বলতো, এটা হচ্ছে পানীয় জল। পানীয় জলের সমস্যা কিন্তু ভীষণ হয়, কারণ চারিদিকে জল, প্রত্যেকটা জল কিন্তু দূষিত জল। বন্যার যে জলটা আসে সেটা কিন্তু মানে দূষিত জল থাকে, মানে বিভিন্ন এলাকা ছাপিয়ে যেহেতু আসে, তখন আমাদের সমস্যা হয় কি পানীয় জলের। তার জন্য কি লিখছি দেখো, দে অল আর ফেসিং ফর পিওর ড্রিঙ্কিং ওয়াটার। প্রত্যেকে সেই টাইমে একদম শুদ্ধ পরিশ্রুত পানীয় জলের সমস্যায় কিন্তু কি হয়েছিল, সম্মুখীন হয়েছিল, মানে কি তারা সমস্যায় পড়েছিল। A few people have been affected with cholera, একদমই, কারণ জল থেকেই যখনই জল হবে না তখনই কলেরা হয়ে যায়, ঠিক মতো জল পাচ্ছে না, বা বিভিন্ন রকম ডায়রিয়া হয়, কলেরা হয়, টাইফয়েড জ্বর হয়, বিভিন্ন রকম যে জল থেকে যেগুলো সমস্যা হয়, যে অনেক মানুষকে দেখা যেত তারা অনেকে কলেরায় আক্রান্ত হয়ে গেছে। ইভেন এমনকি কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার সাপ্লাই হ্যাভ বিন টোটালি ডিসরাপ্টেড, এবং এর ফলে যত যোগাযোগ ব্যবস্থা ছিল এবং আমাদের যত পাওয়ার সাপ্লাই মানে কারেন্ট, ইলেকট্রিক সাপ্লাই, সমস্ত কিছু কি হয়ে গেছিল কি বলতো, ডিসরাপ্টেড, মানে কি ব্যাঘাত ঘটে গেছিল, মানে সমস্ত কিছু কি বন্ধ। এলাকায় যদি জল বেঁধে যায় কারেন্ট সাপ্লাই থাকবে? নিশ্চয়ই থাকবে না। এলাকায় জল বেঁধে গেলে কি আমি সাইকেল চালিয়ে চলে যেতে পারবো ওই বাজারে? পারবো না, আমার তো তখন নৌকা নিয়ে যেতে হবে। তো সেই রকমই ইন দিস সিচুয়েশন, এই মুহূর্তে তখন সবার, এই যে পর্যন্ত আমি লিখলাম, এবার কিন্তু বন্যা হয়ে গেলে কিন্তু একমাত্র সরকারই কিন্তু দায়িত্ব নেয় পুরো দেশবাসীকে বাঁচানোর জন্য। তার জন্য কি বলছে দেখো, ইন দিস সিচুয়েশন, এই মুহূর্তে মানে ওই পরিস্থিতিতে গভর্নমেন্ট হ্যাজ ডিস্ট্রিবিউটেড, সরকার দায়িত্ব নিয়েছিল এবং সবাইকে বিতরণ করতে শুরু করলো কি ফুডস অ্যান্ড মেডিসিন, মানে কি খাবার এবং ওষুধ। এটা কিন্তু আমাদের হয়েছে, আমরা 2000 সালের বন্যাটা দেখেছি, তোমরা 2000, অনেকেই যারা এখন মাধ্যমিক দিচ্ছ তারা 2000 সালের বন্যা দেখোনি। 2000 সালের বন্যা একটা মর্মান্তিক বন্যা হয়েছিল, পুরো এলাকা ভেসে গেছিল। সেখানে কিন্তু মানুষ ওই টপ অফ দ্য হাউস, ঠিক আছে, টপ অফ দ্য গভর্নমেন্ট বিল্ডিং এর উপরে ছিল, ওই সরকারের তরফ থেকে হেলিকপ্টার করে এসে তাদের খাবার, জল, তারপরে হচ্ছে তোমার যেখানে যেখানে বন্যা ধরো হয়নি, যেখানে জল ওঠেনি সেখান থেকে জল তুলে বা খাবার আর মেডিসিন কিন্তু প্রত্যেকটা জায়গায় দিয়ে যেত, আমরা দেখেছি এরকম দিয়ে যেতে। তারপর কি বলছে দেখো, তার মানে কি বললাম, গভর্নমেন্ট হ্যাজ ডিস্ট্রিবিউটেড ফুডস মেডিসিন টু দ্য ভিকটিমস, মানে কি এতে আক্রান্ত যেসব মানুষ হয়ে গেছিল, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই বন্যায়, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি মানে এইগুলো সাপ্লাই করেছে। সাম মেডিকেল টিমস অলসো ভিজিটেড দ্য এরিয়া, এবং কিছু স্বাস্থ্যকর্মী মানে স্বাস্থ্যকর্মীর দল তারা সর্বদাই ওই সব এলাকায় গিয়ে ভিজিট করতো, কেন কোনো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কিনা, কোনো মানুষের শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটা কিন্তু ডাক্তাররা সবসময় কিন্তু সচেতন ছিল, তারা ওই স্টিমার বোটে করে কিন্তু ঘুরে ঘুরে বেড়াতো, আমি দেখেছি ওই টাইমে একটা স্টিমার বোটে একটা করে মানে চলন্ত হসপিটাল এরকম করে সব জায়গায় ঘুরে বেড়াতো এবং সবার স্বাস্থ্য পরীক্ষা করে বেড়াতো যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে বুঝতে পারলাম সেই জায়গাটা। নেক্সট, আর্মি অ্যান্ড মেনি ওয়েলফেয়ার সোসাইটি, মানে আর্মি, আচ্ছা যখন কোনো বিপদে পড়ে যায় দেশ বা কোনো একটা মর্মান্তিক সিচুয়েশনের মধ্যে পড়ে, তখন কিন্তু সবার আগে আর্মি মানে কি আমাদের যারা ডিফেন্স সিস্টেমে আছে তারা কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে, দেশকে বাঁচানো এবং মানুষকে বাঁচানোর জন্য। তাই কি বলছে, আর্মি অ্যান্ড মেনি ওয়েলফেয়ার সোসাইটি, মানে আর্মি বাহিনী এবং অনেক স্বেচ্ছাসেবক সংস্থা ওয়ার এনগেজ, তাদেরকে নিযুক্ত করা হয়েছিল টু রেস্কিউ অপারেশন, কিসের জন্য, এই পরিস্থিতি থেকে সবাইকে উদ্ধার করার জন্য। তারপরে কি বলছে, গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, এবং সরকার পরবর্তীতে ঘোষণা করেছিলেন কম্পেনসেশন অফ 10 crore, মানে কি প্রায় 10 কোটি টাকার কাছে একটা অর্থ তিনি ধার্য করেছিলেন অ্যাজ এ গ্রান্ট ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিটেশন। কিসের জন্য, জায়গাটা ভালো করে বোঝো, যে গভর্নমেন্ট সরকার 10 কোটি টাকা ধার্য করেছিল যে এই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ওখান থেকে উদ্ধার করার কার্যে এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য। পুনর্বাসন মানে কি, ধরো অনেকের বন্যা
ঘর ভেসে চলে গেছে, সেই ঘরগুলো যাতে তারা তৈরি করতে পারে তার জন্য তাদেরকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাহলে এই যে রিপোর্টটা আমরা লিখলাম, এই রিপোর্টটার কোনো অংশে মনে হচ্ছে কি তোমাদের যে প্রত্যেকটা রিপোর্টে মানে প্রত্যেকটা বন্যার রিপোর্ট আসলে এটা লেখা যায় না? প্রত্যেকটা বন্যার পরিস্থিতি কিন্তু এইটাই হয়, তাই না? একটা কোনো এলাকায় যদি বন্যা হয়ে যায়, তার এই সমস্যাগুলোই কিন্তু সেখানে দেখা যায়। আর এই সমস্যাগুলোই কি সুন্দর করে উপস্থাপন করার বা ক্ষমতাটাই হচ্ছে তোমার রাইটিং স্কিলে লেখার মানে ক্রিয়েটিভিটি। তাই বলি, অযথা ভয় পেয়ে রাইটিং এ লিখতে পারবো না বলে ছেড়ে এসে বাড়িতে আঙুল কামড়ানোর দরকার নেই। তুমি এই ফরম্যাট গুলোকে মেমোরাইজ করো, নিজে লেখার দক্ষতা বাড়াও, দেখবা অন্যদের থেকেও তুমি অন্ততপক্ষে কিছু পার্সেন্ট বেশি হলেও নাম্বারটা তুমি পাচ্ছ মাধ্যমিকে।